আজকের গল্পটি এমন এক সাইকো মেয়ের যে কিনা স্কুলের একটি ছেলের প্রেমে পড়ে যায়। ছেলেটি বয়সে তার চেয়ে অনেক ছোট ছিল। সেই ছেলেটির কাছাকাছি পৌঁছানোর জন্য সে তার স্কুলে একজন ভুয়া শিক্ষিকা সেজে প্রবেশ করে। এরপর সে নিজের মিষ্টি মিষ্টি কথা আর রূপের জাদুতে ছেলেটিকে নিজের মায়াজালে ফাঁসাতে শুরু করে। সে যে কোনো উপায়ে ওই ছেলেটিকে হাসিল করতে চেয়েছিল এবং এর জন্য সে নির্লজ্জতার সমস্ত সীমা অতিক্রম করে ফেলে। ধীরে ধীরে ওই ছেলেটিও তার মায়াজালে পড়ে যায় এবং দুজনে মিলে এমন সব কর্মকাণ্ড করে যেটা আমরা আজকের এই পুরো গল্পে জানতে চলেছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আমাদের ভিডিও। গল্পের শুরুতে আমরা জেসন নামের এক উঠতি বয়সী ছেলেকে দেখি, যে কিনা কেবল একজন ছাত্রই নয় বরং একজন গায়কও। সোশ্যাল মিডিয়ায় তার প্রচুর ফলোয়ার রয়েছে। এর পরের দৃশ্যে আমাদের একটি ক্যাথলিক স্কুল দেখানো হয়, যেখানে গ্রীষ্মকালীন ছুটির পর জেসন এবং তার বোন জয়কে তাদের বাবা মা স্কুলে ছাড়তে আসেন। সেখানেই আমরা সারা নামের একটি মেয়েকে দেখি, যে কিনা জয়ের রুমমেট এবং পাশাপাশি সে জেসনকে পছন্দ করত। আসলে জেসনের বাবা চায় যে সে গান বাজনা ছেড়ে শুধু পড়াশোনায় মনোযোগ দিক, কিন্তু জেসনের ইচ্ছে গান দিয়েই সে নিজের ক্যারিয়ার গড়বে। এখানে আমরা সিস্টার বেরেকা নামের একজনকে দেখতে পাই, যিনি এই স্কুলের একজন সিনিয়র শিক্ষিকা। সে জেসন এবং জয়ের বাবা মাকে আশ্বাস দেয় যে সে দুটি বাচ্চারই পুরো খেয়াল রাখবে। এরপর সে স্কুলের নতুন শিক্ষিকা সিস্টার সোফিয়ার সাথে দেখা করে, যার আজকে স্কুলের প্রথম দিন ছিল। সিস্টার বেরেকা তাকে স্কুলের নিয়মকানুন বুঝিয়ে বলে এখানে শিক্ষিকাদের মেকআপ ছাড়া থাকতে হয় এবং এটি সমস্ত শিক্ষকদের জন্য প্রোটোকল। এটি শুনে সোফিয়া নিজের লিপস্টিক মুছে ফেলে। এরপর সিস্টার বেরেকা যখন সোফিয়াকে স্কুল ঘুরিয়ে দেখাচ্ছিল তখন তাদের জেসনের সাথে দেখা হয়। সেখানে বেরেকা তাকে সোফিয়ার সাথে পরিচয় করিয়ে দেয়, কিন্তু সেখানে সোফিয়া খেয়াল করে যে জেসনকে কিছুটা উদাস দেখাচ্ছে। তখন রেবেকা সোফিয়াকে বলে জেসন একদিন ভুল করে তার বাবার গাড়ি অ্যাক্সিডেন্ট করে ফেলেছিল আর ওই দিনের পর থেকে তার বাবা তার উপর রেগে আছে। তবে জেসন পড়াশোনায় বেশ মেধাবী ছাত্র এবং একই সাথে সে একজন গায়কও। এরপর আমরা দেখি সোফিয়া যখন নিজের রুমে যায় তখন সে তার ল্যাপটপে জেসনের ভিডিওগুলো দেখতে শুরু করে আর এক পর্যায়ে সে তার প্রতি আকর্ষিত হয়ে ল্যাপটপের স্ক্রিনেই তাকে কিস করে বসে। আর সেই সময় তার মনে জেসনকে নিয়ে অন্যরকম চিন্তা ভাবনা চলতে থাকে। এতে এটি স্পষ্ট হয়ে যায় যে সোফিয়া আগে থেকেই জেসনকে চিনত, কিন্তু সোফিয়ার আসল উদ্দেশ্য কি এবং সে কিভাবে জেসনকে চেনে সেটা আমরা কিছুক্ষণ পরেই জানতে চলেছি। এর পরের দিন সোফিয়া নিজের প্রথম ক্লাস নিতে যায় এবং ছাত্রছাত্রীদের কাছে নিজের পরিচয় দেয়, কিন্তু যখন সে দেখে জেসন এবং সারা নিজেদের মধ্যে কথা বলছে তখন সে সারার উপর কিছুটা রেগে তাকে একদম সামনের বেঞ্চে বসিয়ে দেয় আর এতে সারারও রাগ হয়। আর এখানে জয়ের কাছে বিষয়টি অদ্ভুত লাগে, কারণ সাধারণত ক্যাথলিক স্কুলের শিক্ষিকারা এই ধরনের আচরণ করে না। এরপর সোফিয়া বই খুলে ক্লাস শুরু করতেই যাবে এমন সময় জয় মনে করিয়ে দেয় যে প্রথমে প্রার্থনা করতে হয়। আর এটি শুনে সোফিয়া নিজে প্রার্থনা করার পরিবর্তে জয়কে বলে প্রার্থনা শুরু করতে। এরপর জয় প্রার্থনা শুরু করে এবং বাকি সমস্ত ছাত্রছাত্রীরাও একসাথে প্রার্থনা করতে থাকে, কিন্তু সেই সময় জয় খেয়াল করে যে সোফিয়া নিজেই প্রার্থনা করছে না। পরবর্তীতে সেই বিষয়টি তার ভাই জেসনকে জানায়, কিন্তু ওই সময়ে জেসনের ফোনে সারার মেসেজ আসায় সে এই কথায় মনোযোগ দেয় না। ক্লাস শেষ হওয়ার পর সোফিয়া জেসনের সাথে একা দেখা করে এবং তাকে জিজ্ঞেস করে সারা কি তার গার্লফ্রেন্ড। এটা শুনে জেসন বলে না, তার কোনো গার্লফ্রেন্ড নেই। আর এটা শুনে সোফিয়া খুবই খুশি হয়, কিন্তু দেখা যায় পরের দিনই সারা জেসনকে প্রপোজ করে এবং জেসনও সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দেয়। এরপর তারা একে অপরকে কিস করতে থাকে, কিন্তু যখন দুজনে কিস করছিল তখনই সেখানে সোফিয়া চলে আসে। সে জেসনকে ক্লাসে পাঠিয়ে দিয়ে সারাকে বকাঝকা করতে শুরু করে আর এটা শুনে সারাও তার সাথে অহংকার নিয়ে কথা বলে, কারণ সে এক ধনী বাবার মেয়ে ছিল। কিন্তু সোফিয়ার এই কথায় কোনো যায় আসে না যে সে কার মেয়ে এবং সে সারাকে জেসনের থেকে দূরে থাকার কঠোর হুঁশিয়ারি দেয়। ক্লাস শেষ হওয়ার পর সোফিয়া জেসনকে আটকিয়ে বলে তুমি তো বলেছিলে তোমার কোনো গার্লফ্রেন্ড নেই, তাহলে সারার সাথে ওখানে কি করছিলে। এটা শুনে জেসন ঘাবড়ে যায় এবং সে এই কথার কোনো উত্তর দিতে পারে না। এরপর সোফিয়া বলে তুমি একবার আমার কেবিনে এসে দেখা করো, কিছু জরুরি কাজ আছে। আর এতে জেসন রাজি হয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখি সোফিয়া নিজের ঘরে যায় এবং নিজের ঘরের দরজা কিছুটা খোলা রেখে শরীরে ময়েশ্চারাইজার লাগাতে শুরু করে। তখনই জেসন তার সাথে দেখা করতে যায় এবং সোফিয়াকে এই অবস্থায় দেখে তার মনে অন্যরকম অনুভূতি তৈরি হতে থাকে। ওদিকে সোফিয়া মনে মনে এটাই চেয়েছিল যে জেসন তাকে এই অবস্থায় দেখে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ুক, আর এটিতে সে সফলও হয়ে যায়। এরপর জেসন সোজা নিজের রুমে চলে আসে এবং সারা রাত সে কেবল সোফিয়ার কথাই ভাবতে
করতে থাকে এবং তাকে কল্পনা করে ঝড় তুফানের আনন্দ নিতে থাকে। পরের দিন সোফিয়া জেসনকে জিজ্ঞেস করে, তুমি কাল আমার সাথে দেখা করতে কেন এলে না? এটা শুনে জেসন বলে আসলে সে ভুলে গিয়েছিল। এখন সোফিয়ার এই স্কুলে আসার 1 সপ্তাহ পার হয়ে গেছে এবং উইকেন্ডে তাদের বাবা মা তাদের বাড়ি নিয়ে যাওয়ার জন্য স্কুলে এসেছে, কিন্তু সোফিয়ার জন্য জেসনের অনুপস্থিতি সহ্য করা কঠিন হয়ে উঠেছিল। স্কুলে তার মন টিকছিল না, তাই সে সিস্টার রেবেকার কাছে তার খালার শরীর খারাপের বাহানা করে ছুটি নিয়ে নেয়। ওদিকে জেসন বাড়িতে তার বাবার কাছে বলে সে স্কুল থেকে 1 বছরের ব্রেক নিয়ে নিজের গানের উপর ফোকাস করতে চায়, কিন্তু তার বাবা এটা একদমই পছন্দ করতেন না। তিনি চেয়েছিলেন জেসন পড়াশোনায় মনোযোগ দিক, আর এই বিষয় নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়ে যায় এবং এক পর্যায়ে জেসন রেগে গিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। বাইরে একা বসে সে নিজের মনের ক্ষোভ গানের মাধ্যমে প্রকাশ করতে থাকে। আর ঠিক এই সময়ে সিস্টার সোফিয়া নিজের গাড়ি নিয়ে জেসনের বাড়ির সামনে আসে এবং লুকিয়ে জেসনের গান শুনতে থাকে। তার নজর ছিল জেসনের উপর এবং তার মনে এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি হচ্ছিল। কিন্তু তখনই জেসনের ফোনে সারার কল আসে, যেটা দেখে সোফিয়া রেগে যায়। তখনই সোফিয়ার পা ভুলে কোনো জিনিসে লেগে শব্দ হয়ে ওঠে। শব্দ শুনে জেসনের সন্দেহ হলে সে সেই দিকে এগোতে থাকে, কিন্তু তখনই জয়ের মেসেজ আসায় সে আবার বাড়ির ভেতরে চলে যায়। এখন সোফিয়া যে কোনো উপায়ে সারাকে জেসনের থেকে দূরে সরাতে চায়, আর এর জন্য সে একটি ভয়ানক পরিকল্পনা করে। রাতে সে লুকিয়ে সারার রুমে যায় এবং তার বইয়ের ভেতর ড্রাগস লুকিয়ে রাখে, কিন্তু রুম থেকে বের হতেই তার মুখোমুখি হয় সিস্টার রেবেকার। সোফিয়া কিছুটা ঘাবড়ে গিয়ে বাহানা বানায় যে সে কারো আওয়াজ শুনতে পেয়েছিল, তাই সেটা চেক করতে এখানে এসেছে। এই সময় জয় ঘুম থেকে জেগে ওঠে, যে কিনা সারার রুমেই থাকতো। দুজনের কথাবার্তা শুনে তার সোফিয়ার উপর সন্দেহ হতে শুরু করে। পরের দিন ক্লাসে সোফিয়া সমস্ত ছাত্রছাত্রীদের ঠিক সেই পাতাটি খুলতে বলে যেখানে সে গতকাল ড্রাগস লুকিয়ে রেখেছিল। আর এক পর্যায়ে সারা তার বই খুলতে সোফিয়া তাকে হাতে নাতে ধরে ফেলে এবং হুমকি দেয় যে এর জন্য তোমাকে কঠিন শাস্তি পেতে হবে। এরপর এই খবর খুবই দ্রুত স্কুলে ছড়িয়ে পড়ে এবং সারাকে স্কুল থেকে সাসপেন্ড করা হয়। কিন্তু সোফিয়া এখানেই থেমে থাকে না। সে সিস্টার রেবেকাকে বলে স্কুলের সম্মান বাঁচাতে হলে বয়েজ হোস্টেলেও তল্লাশি চালানো উচিত। সিস্টার রেবেকার কাছে এই কথাটি যুক্তিযুক্ত মনে হয় এবং তিনি জেসন ও তার বন্ধুদের রুমে তল্লাশি করেন। আর তখনই জেসনের খাটের নিচ থেকে মদের বোতল উদ্ধার করা হয়, যেটা ছিল সোফিয়ার আরেকটি চাল। কিন্তু তখনই জেসন শিক্ষিকাকে বলে আমি জানি না এই বোতল এখানে কিভাবে এলো, হয়তো কেউ দুষ্টুমি করে রেখেছে। আপনারা আমার উপর বিশ্বাস রাখুন, আমি এমনটা করার কথা ভাবতেও পারি না। আমাকে যদি সাসপেন্ড করা হয় তবে আমার জীবন বরবাদ হয়ে যাবে। আর এটাই ছিল সেই সুযোগ যার অপেক্ষা সোফিয়া করছিল। তখন সে একটি পরামর্শ দেয় আর বলে তুমি যদি সাসপেনশন থেকে বাঁচতে চাও তবে তোমাকে 1 সপ্তাহ পর্যন্ত স্কুলে সিস্টারদের মতো কাজ করতে হবে। জেসনের কাছে আর কোনো উপায় না থাকায় তাই এই শর্তটি সে মেনে নেয়। কিন্তু সোফিয়া কেন এসব করছে এবং তার আসল উদ্দেশ্য কি তা বোঝানোর জন্য এরপর আমাদের অতীতের দৃশ্য দেখানো হয়। সোফিয়া প্রথমবার জেসনকে সোশ্যাল মিডিয়ায় দেখেছিল। তার কণ্ঠ আর গান শুনে সে দিওয়ানা হয়ে গিয়েছিল। জেসনের কাছাকাছি পৌঁছানোর জন্য সে সোফিয়া নামের এক সিস্টার, যিনি ওই ক্যাথলিক স্কুলে ট্রান্সফার হয়ে আসছিলেন, তাকে সরিয়ে দিয়ে তার জায়গায় সমস্ত ডকুমেন্টস পরিবর্তন করে নিজেই সিস্টার সোফিয়া সেজে স্কুলে প্রবেশ করে। এরপর গল্প বর্তমানে ফিরে আসে, যেখানে জেসন শাস্তি হিসেবে স্কুলের বাগানে চারাগাছ লাগাচ্ছিল। তখনই সোফিয়া সেখানে আসে এবং তাকে সাহায্য করার বাহানায় নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করতে থাকে। সে যে কোনো উপায়ে জেসনকে পেতে চেয়েছিল, আর এর জন্য সে নির্লজ্জতার এই পর্যায় পর্যন্ত চলে এসেছে। জয় দূর থেকে এসব দেখছিল এবং সোফিয়ার এই আচরণ তার কাছে অদ্ভুত লাগছিল। এরপর দেখা যায় রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়েছিল তখন সোফিয়া লুকিয়ে জেসনের ঘরে প্রবেশ করে। ভেতরে এসেই নিজের ফোনটি রেকর্ডিং মোডে রেখে ধীরে ধীরে নিজের নেকলেস খুলতে থাকে। তখনই জেসনের ঘুম ভেঙে যায় এবং সোফিয়াকে দেখে সে অবাক হয়ে যায়। কিন্তু সোফিয়া নিজের রূপের মায়ায় তাকে ভোলাতে শুরু করে এবং তার কাছে গিয়ে কিস করতে থাকে। জেসন মনে মনে ভয় পাচ্ছিল যে এমনটা করা পাপ, কিন্তু সোফিয়া তাকে বলে ভয় পেও না, কিচ্ছু হবে না, এটা আমাদের দুজন ছাড়া আর কেউ জানতে পারবে না। তখন জেসন বলে আমি এটা করতে পারবো না, এটা ভুল কাজ। কিন্তু সোফিয়া তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে থাকে এবং তাকে রিকোয়েস্ট করতে থাকে। তার কথা শুনে এক পর্যায়ে জেসনও নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং এক পর্যায়ে সোফিয়া তার মিশনে সফল হয়ে জেসনের সাথে ভূমিকম্প তোলে। পরের দিন জেসন নিজের এই ভুলের অনুশোচনা করতে থাকে, তাই সে চার্চে গিয়ে নিজের পাপের ক্ষমা চাওয়ার কথা ভাবে। কিন্তু সে যখন সেখানে যাচ্ছিল তখনই সোফিয়া তার কাছে আসে এবং গত রাতের ব্যাপারে কথা বলতে শুরু করে। জেসন বলে
বলে আমাদের এই সমস্ত কথা এখানে বলা উচিত নয়, কিন্তু সোফিয়ার মনে তো অন্য কিছু চলছিল। সে জেসনকে রাতে তার রুমে আসার জন্য আমন্ত্রণ জানায়। তখন জেসন বলে এই বিষয়ে আমরা পরে কথা বলবো। এই বলে সে চার্চের ভেতরে চলে যায়। চার্চে পৌঁছে কনফেশন বক্সে বসে সে যখন ফাদারের কাছে ক্ষমা চাইতে শুরু করে তখনই সে দেখে সেখানে কোনো ফাদার নেই, বরং সোফিয়া বসে আছে। সে কিছু বুঝে ওঠার আগেই সোফিয়া তাকে কিস করতে শুরু করে এবং আরো একবার দুজনে পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ঝড় আর ভূমিকম্পের মজা নিতে শুরু করে। এখন এই ঘটনার 1 সপ্তাহ কেটে যায় এবং জেসন নিজের বাড়িতে ফিরে আসে। তখনই সে সারার মেসেজ পায়, যেখানে সারা তাকে রাতের একটি পার্টিতে ইনভাইট করে। অন্যদিকে সোফিয়াও স্কুল থেকে বের হচ্ছিল, কিন্তু তখনই সে সিস্টার রেবেকাকে একজন ফাদারের সাথে কথা বলতে শুনে ফেলে। কথাবার্তায় ফাদার আসল সোফিয়ার কথা বলছিল, যেটা শুনে সোফিয়া বুঝতে পারে যে ওই ফাদার আসল সোফিয়াকে আগে থেকেই চেনে। এটি শুনে সে ঘাবড়ে যায় এবং দ্রুত নিজের গাড়ির দিকে এগিয়ে যায়, কিন্তু তখনই সিস্টার রেবেকা তাকে আটকে জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে। সোফিয়া সঙ্গে সঙ্গে তার খালার মেডিকেল এমার্জেন্সির বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়। সেই রাতেই জেসন তার বাবাকে বলে সে সারার বাড়ির পার্টিতে যেতে চায়, কিন্তু তার বাবা মানা করে দেয় এবং এই নিয়ে দুজনের মধ্যে তর্ক হয়। রাগে জেসন অনুমতি ছাড়াই পার্টিতে চলে যায়। ওদিকে সোফিয়া তার সমস্ত গতিবিধির উপর নজর রাখছিল এবং চুপচাপ তার পিছু নিচ্ছিল। জেসন পার্টিতে পৌঁছে সেখানে অনেক বেশি মদ্যপান করে ফেলে। এরপর সারা তাকে একটি রুমে নিয়ে যায় এবং সেখানে দুজনে একে অপরকে কিস করতে থাকে, কিন্তু হঠাৎই জেসনের মাথায় সোফিয়ার সাথে কাটানো মুহূর্তগুলো ভেসে ওঠে আর এতে বিরক্ত হয়ে সে মদের বোতল তুলে বাইরে চলে আসে। কিন্তু এক পর্যায়ে রাস্তায় থাকা পুলিশ তাকে মদ হাতে দেখে ফেলে আর এই অপরাধে তাকে তারা অ্যারেস্ট করে নেয়। কিন্তু এর মধ্যেই সোফিয়া সেখানে এসে পুলিশকে বলে জেসন একজন ছাত্র, সে মানসিক চাপের কারণে কিছুটা সমস্যায় আছে, তাই পুলিশের তাকে ছেড়ে দেওয়া উচিত। সোফিয়ার কথা শুনে পুলিশ জেসনকে ছেড়ে দেয়। জেসন তখন বাড়ি যাওয়ার মতো অবস্থায় ছিল না, তাই সোফিয়া তাকে একটি হোটেলের রুমে নিয়ে যায়। অন্যদিকে জেসনের মা তার বাবাকে বোঝায় যে তাদের উচিত তাদের ছেলেকে তার পছন্দের প্যাশন পূরণ করার জন্য 1 বছরের সময় দেওয়া। আর এটা শুনে কিছু চিন্তা করার পর জেসনের বাবা এক পর্যায়ে রাজি হয়ে যায় এবং তাকে বাড়ি ফিরিয়ে আনার জন্য রওনা হয়। ওদিকে হোটেলের রুমে সোফিয়া ধীরে ধীরে নিজের পোশাক খুলতে শুরু করে, যাতে সে আবার জেসনের সাথে ঝড় ও ভূমিকম্পের মজা নিতে পারে। কিন্তু তখনই জেসন বুঝতে পারে সোফিয়া সব জায়গায় কেবল তাকে তাড়া করে বেড়াচ্ছে। আর এটা বুঝতে পেরে সে সোফিয়াকে পরিষ্কার জানিয়ে দেয় যে তাদের মধ্যে যা কিছু হয়েছে তা সত্যি একটা মস্ত বড় পাপ ছিল এবং এটা ভেবেই তার মানসিক সমস্যা বাড়ছে। সে এই অনুশোচনা থেকে বের হতে পারছে না আর সে সিদ্ধান্ত নেয় যে ভবিষ্যতে এমনটা আর কখনো হবে না। এটি শুনে সোফিয়া তাকে বোঝানোর চেষ্টা করে আর বলে আমাদের দুজনের বাড়ির পরিস্থিতি একই রকম, তোমার বাবার মতো আমার বাবাও আমাকে বোঝে না এবং সম্ভবত এই কারণেই আমাদের দেখা হয়েছে। কিন্তু এবার জেসন তার কোনো কথাই মানে না এবং তাকে রুমের মধ্যে একা ফেলে বাইরে চলে যায় আর এতে সোফিয়ার খুবই রাগ হয়। ওদিকে জেসনের বাবা তাকে খুঁজে বের করে এবং তাকে বলে তিনি হয়তো তাকে জোর করে একটি গণ্ডির মধ্যে আটকে রেখেছিলেন। আসলে বাচ্চাদের তাদের পছন্দের প্যাশন বেছে নেওয়ার জন্য সাপোর্ট করা উচিত। তিনি নিজের ভুল স্বীকার করেন এবং তাকে একটি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। পরের দিন যখন জেসন এবং জয় স্কুলে যাওয়ার জন্য বের হয় তখন সোফিয়া সেখানে আগে থেকে উপস্থিত ছিল, কিন্তু তাদেরকে দেখে সে নিজের গাড়ি নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। তবে জয় তার গাড়িটি দেখে ফেলে এবং স্কুলে পৌঁছে গাড়িটি ট্র্যাক করার চেষ্টা করে। অনলাইনে চেক করে সে জানতে পারে যে ওই গাড়িটি সোফিয়ার নামে রেজিস্টার করা। এটি দেখে জয় নিশ্চিত হয়ে যায় যে তাদের বাড়ির বাইরে সোফিয়াই ছিল, যে কিনা তাদের উপর নজর রাখছিল। ওদিকে জেসন যখন নিজের রুমে পৌঁছায় তখন সে দেখে সোফিয়া অজ্ঞান হয়ে পড়ে আছে। এটি দেখে সে ঘাবড়ে যায় এবং তাকে অক্সিজেন দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করে, কিন্তু তখনই সে বুঝতে পারে যে সোফিয়া নাটক করছিল। আর এটা দেখে জেসন রেগে গিয়ে বলে আমি আর এসব সহ্য করব না, আমি এখনই ফাদারের কাছে গিয়ে তোমার নামে বিচার দিব। কিন্তু দেখা যায় সোফিয়ার উপর জেসনের হুমকির কোনো প্রভাব পড়ে না, উল্টো সে জেসনকে হুমকি দিয়ে বলে তুমি যদি আমার বিরুদ্ধে রিপোর্ট করো তবে আমিও সবাইকে বলে দেব যে একজন ছাত্র হয়ে তুমি তোমার শিক্ষিকার সাথে এমন সব কাজ করেছো। চিন্তা করো, আমি যদি ফেঁসে যাই তবে তোমাকেও কেউ বাঁচাতে পারবে না। এটা শুনে জেসন বুঝতে পারে যে সে এক গভীর জালে জড়িয়ে পড়েছে। তখনই তার বোন জয়ের ফোন আসে। সে তাকে সোফিয়ার গাড়ির ব্যাপারে জানায়। জেসন তাকে এই কথাটি কাউকে না বলার জন্য অনুরোধ করে। পরের দিন ক্লাসে প্রার্থনার পর সিস্টার
সিস্টার রেবেকা সারাকে আবার স্কুলে ফিরিয়ে নিয়ে আসে। আর এটি দেখে সোফিয়া প্রচন্ড রেগে যায় এবং সে ক্লাসের বাইরে সিস্টার রেবেকাকে বলতে থাকে, আপনি সারার ব্যাপারে সমস্ত কিছু জানার পরেও তাকে কিভাবে আবার স্কুলে আসার পারমিশন দিতে পারেন। তখন রেবেকা রেগে গিয়ে বলে, তুমি আমাকে স্কুলের নিয়ম শেখাতে এসো না, আগে তুমি ক্লাসে প্রার্থনা করা শেখো। আমার জানা আছে স্কুলে কখন কি করা উচিত। এখন সারার ফিরে আসার খুশিতে জেসন খুবই আনন্দিত হয়ে গান গাইতে থাকে, যেখানে সোফিয়া রাগে একদম পাগলের মতো আচরণ শুরু করে দেয়। পরের দৃশ্যে দেখা যায় সারা যখন বাথরুমে স্নান করছিল তখন সেখানে সোফিয়া আসে আর হঠাৎ করে সে সারার মাথা দেয়ালের মধ্যে ঠুকে তাকে জানে মেরে ফেলে। এরপর সে সেখানে সাবান ফেলে দেয় যাতে এই পুরো বিষয়টি একটি দুর্ঘটনা বলে মনে হয়। এর কিছু সময় পর যখন জয় বাথরুমে আসে তখন সে সেখানে সারার লাশ দেখে চিৎকার করে ওঠে। এরপর পুলিশ এসে তদন্ত করতে শুরু করে। এক পর্যায়ে তদন্ত শেষ করে তারা জানায় এটি একটি অ্যাক্সিডেন্ট ছিল এবং সারার লাশ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। সেই সময় সারার লাশ দেখে জয় বলে, আজ পর্যন্ত এখানে কখনো এমন দুর্ঘটনা ঘটেনি, আমি নিশ্চিত এখানে কোনো না কোনো গোলমাল আছে। পরের দিন চার্চে প্রার্থনার পর সোফিয়া যখন বাইরে আসে তখন জেসন তাকে বলে, নিশ্চয় তুমি সারার সাথে কিছু একটা করেছো। এটা শুনে সোফিয়া বলে, তোমার এই বিষয়ে বেশি চিন্তিত হওয়ার দরকার নেই, পুলিশ এটাকে অ্যাক্সিডেন্ট ডিক্লেয়ার করে দিয়েছে, আর এমনিতেও এই স্কুলে কেউ নিষ্পাপ নয়, আর তুমি তো সবচেয়ে আলাদা যে কিনা একজন শিক্ষিকার সাথে নির্লজ্জতার সমস্ত সীমা পার করেছো। এরপর সে জেসনকে সেই এমএমএস ভিডিওটি দেখায় যেটা সে লুকিয়ে রেকর্ড করেছিল এবং বলে, তুমি যদি সারার ব্যাপারে বেশি কথা বলার চেষ্টা করো তবে আমি এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে তোমার লাইফ বরবাদ করে দেব। আর এই হুমকিতে জেসন পুরোপুরি ভয় পেয়ে যায়। পরের দিন যখন সোফিয়া জেসন এবং জয়কে বাড়ি যেতে দেখে তখন সে সিস্টার রেবেকার কাছে তার খালার মৃত্যুর বাহানা বানিয়ে সেখান থেকে চলে যায়। সেই রাতেই জেসন তার পরিবারের সাথে ডিনার করতে বাইরে একটি রেস্তোরাঁয় যায় আর সেখানে সোফিয়াকেও দেখা যায়। সে আসলে তাদের পিছু পিছু এখানে এসেছে। এরপর সে নিজে এসে জেসনের বাবা মায়ের কাছে নিজের পরিচয় দেয় আর বলে সে জেসন এবং জয়ের টিচার। তখন জেসনের বাবা তাকে ডিনারে সামিল হওয়ার জন্য বলে এবং তার বসার ব্যবস্থাও করে দেয়, কিন্তু জেসন এমনটা একেবারেই চায়নি। কিন্তু সেখানে সে কিছুই বলতে পারছিল না, তার খুবই অস্বস্তি হতে থাকে। জয় এই সমস্ত কিছু খেয়াল করছিল। অন্যদিকে সিস্টার রেবেকা সোফিয়ার খালার শেষকৃত্যে ফুল পাঠানোর জন্য ওই ঠিকানার খোঁজ করার চেষ্টা করে, কিন্তু তখনই তিনি জানতে পারে যে ওদিকে কারো মৃত্যুই হয়নি এবং সেটি সোফিয়া নামের কোনো ব্যক্তির ঠিকানাও নয়। আর এটা জানতে পেরে রেবেকার সন্দেহ আরো বেড়ে যায়। এরপর দেখা যায় জয় তার ভাই জেসনকে এই বিষয় নিয়ে জিজ্ঞেস করে আর তখন জেসন তাকে সবকিছু সত্যি বলতে শুরু করে, কিভাবে সে ধীরে ধীরে সোফিয়ার মায়াজালের শিকার হয়েছিল এবং সেই এমএমএস ভিডিওটির ব্যাপারেও সে জানায়। ভিডিওটি তার কাছে থাকায় সে কোনো অ্যাকশনও নিতে পারছে না। জয়ের তো সোফিয়ার উপর আগে থেকেই ডাউট ছিল, তাই দুই ভাই বোন মিলে একটি প্ল্যান বানায় যার মাধ্যমে তারা আসল সত্যটা খুঁজে বের করবে যে সে আসল সোফিয়া কি না। এরপর আমরা দেখি সিস্টার রেবেকা সোফিয়াকে নিজের ক্যাবিনে ডাকে এবং বলে, তুমি যখন থেকে এসেছো কিছু না কিছু অঘটন ঘটেই চলেছে। সারা যাকে তুমি ঘৃণা করতে হঠাৎ তার মৃত্যু হয়ে গেল, আর এখন তোমার খালার মৃত্যুর খবরও মিথ্যে প্রমাণিত হলো। তোমার ঠিকানা থেকে শুরু করে সবকিছুই তুমি মিথ্যে বলেছো। এখন আমি তোমার আসল রূপ ফাদারকে জানাতে যাচ্ছি। এই বলে সে যখনই এগোতে যায় তখনই সোফিয়া একটি ল্যাম্প দিয়ে তার মাথায় আঘাত করে, যার কারণে সে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে দেখা যায় জেসন এবং তার বোন সোফিয়ার ঘরে গিয়ে তার বিরুদ্ধে প্রমাণ খুঁজতে শুরু করে। সেখানে তারা আসল সোফিয়ার ল্যাপটপের পাশাপাশি আরো একটি ল্যাপটপ খুঁজে পায়। সেটিতে জেসনের প্রচুর ছবি সেভ করা ছিল এবং তারা এটাও জানতে পারে যে এই মেয়েটির আসল নাম হলো লরা, যে কিনা সোফিয়া সেজে এখানে এসেছে। এরপর যখন দুজনে এইসব কথা সিস্টার রেবেকাকে জানানোর জন্য যায় তখনই তাদের মুখোমুখি হয় লরার সাথে। জেসনের হাতে নিজের ল্যাপটপ দেখে লরা বুঝে যায় যে তার আসল রহস্য এবার ফাঁস হয়ে গেছে, কিন্তু তখনই সে অদ্ভুতভাবে জেসনকে বলতে থাকে, আমি তোমাকে খুবই ভালোবাসি এবং তোমার সমস্ত গান কেবল আমার জন্যই ছিল। এটি শুনে জেসন এবং জয় নিশ্চিত হয়ে যায় যে এই মেয়েটি একজন সাইকো, তাই তারা দ্রুত সিস্টার রেবেকাকে জানানোর জন্য এগোতে থাকে। তখনই লরা পেছন থেকে জয়ের মাথায় ল্যাম্প দিয়ে আঘাত করে। এটি দেখে জেসন রেগে গিয়ে লরার গলা টিপে ধরতে যায়, কিন্তু সে জেসনকেও আঘাত করে বসে, যার কারণে সে যন্ত্রণায় কাতরাতে থাকে। তখনই সিস্টার রেবেকা সেখানে এসে লরার হাত থেকে ল্যাম্পটি কেড়ে নেয় এবং দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। এক পর্যায়ে লরা রেবেকাকেও মারতে থাকে, কিন্তু তখনই জেসন উঠে দাঁড়িয়ে নিজের পকেট থেকে একটি স্ক্রুড্রাইভার বের করে এবং সাহস করে সেটি লরার পিঠে গেঁথে দেয়, যার কারণে লরা সেখানেই মারা যায়। গল্পের শেষে আমাদের স্কুলের গ্র্যাজুয়েশন ডে দেখানো হয়, যেখানে জেসনের বাবা জয়কে একটি গাড়ি গিফট করে এবং জেসনকে একটি নতুন ও অত্যন্ত দামি গিটার গিফট করে। আর এই অসাধারণ এন্ডিং এর মধ্য দিয়েই এই মুভি
কাহিনীটি এখানেই শেষ হয়ে যায়।